আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের একটা টপিক, বাংলাদেশের জনসংখ্যা কাঠামো। আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের জনসংখ্যা চ্যাপ্টারটা পড়ি। জনসংখ্যা চ্যাপ্টারটাতে ম্যালথাসের তত্ত্ব, তারপর ম্যালথাসের তত্ত্ব, তারপর ম্যালথাসের তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব, তারপর মানব সম্পদ উন্নয়ন, আত্মকর্মসংস্থান, এই কয়েকটা টপিক সংক্রান্ত পড়াশোনা আমরা বেসিক্যালি এখানে করে থাকি। আমরা এই কয়েকটা টার্মের মধ্যে বাংলাদেশের জনসংখ্যা কাঠামো কী, বাংলাদেশে কি এই পরিমাণে জনসংখ্যা আছে, তারপর শিক্ষিত জনসংখ্যা কতটুকু, সাক্ষরতার হার কতটুকু, এই তথ্যগুলো আমাদের প্রয়োজন হয় আমরা যখন সিকিউ আনসার করতে চাই। সেক্ষেত্রে আমাদের প্রথমেই দেখতে হবে বাংলাদেশের জনসংখ্যা কাঠামো। প্রথমেই স্টার্ট করা হচ্ছে বয়স অনুসারে জনসংখ্যা বন্টন। এখানে কোনো দেশের জনসংখ্যার বয়স অনুসারে বন্টন থেকে কর্মক্ষম লোকের পরিমাণ এবং নির্ভরশীল লোকের পরিমাণ পাওয়া যায়। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যাকেও এখানে দুটো অংশে ভাগ করা হয়েছে, একটা কর্মক্ষম জনসংখ্যা আর একটা হচ্ছে নির্ভরশীল জনসংখ্যা। একটা হচ্ছে কর্মক্ষম জনসংখ্যা, একটা নির্ভরশীল জনসংখ্যা। কোথায় কর্মক্ষম জনগোষ্ঠী আছে একটা, আরেকটা হচ্ছে নির্ভরশীল জনগোষ্ঠী। নির্ভরশীল জনগোষ্ঠী এই দুইটা অংশে বিভক্ত করা যেতে পারে। এর মধ্যে আমরা যাদেরকে সাধারণ শিশু বলছি, সাধারণ শিশু 0 থেকে 14 এবং 60+ যারা আছেন তাদেরকে বলা হচ্ছে কর্মক্ষম জনগোষ্ঠী। 2022 সালে কর্মক্ষম লোক সংখ্যা ছিল 70%। এ থেকে বোঝা যায় বর্তমানে নির্ভরশীল অপেক্ষা কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পুরো ব্যাপারটা যদি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, একটা হচ্ছে কর্মক্ষম জনগোষ্ঠী, কর্মক্ষম জনগোষ্ঠী এটা হচ্ছে 14 থেকে 60 বছর, 14 থেকে 60 বছর, অনেকগুলো ক্ষেত্রে 18 থেকে 65 বছর। বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে 18 বছর থেকে 65 বছর পর্যন্ত এই জনগোষ্ঠীটাকে বলা হয় কর্মক্ষম জনগোষ্ঠী, যাদেরকে আমরা বলতে পারি ওয়ার্কিং ক্লাস, যারা কাজ করে, ওয়ার্কিং ক্লাস। আর এর বাইরে আমরা যে জনগোষ্ঠীকে দেখাতে চাই সেটা হচ্ছে নির্ভরশীল জনগোষ্ঠী, যাদের কোনো ইনকাম সোর্স নেই। নির্ভরশীল জনগোষ্ঠী হচ্ছে বাংলাদেশে নির্ভরশীল জনগোষ্ঠী, এই নির্ভরশীল জনগোষ্ঠী হবে 0 থেকে 14 পর্যন্ত বয়স, অথবা যাদের বয়স 60+। বাংলাদেশের প্রেক্ষাপটে বেসিক্যালি এটা 0 থেকে 18 পর্যন্ত যাদের বয়স, অথবা বাংলাদেশের প্রেক্ষাপটে 65+ যাদের বয়স, তাদেরকে বলা হচ্ছে নির্ভরশীল জনগোষ্ঠী। এই দুইটা জনগোষ্ঠীকে বাংলাদেশের জনগণকে ভাগ করা হয়েছে, বলা হচ্ছে বাংলাদেশে কর্মক্ষম কাজ করতে পারে এমন জনগোষ্ঠী আছে, কাজ করতে পারে এমন জনগোষ্ঠী আছে বাংলাদেশে 70%, এবং নির্ভরশীল জনগোষ্ঠী আছে 30%, যেই 30% কাজ করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল হিসেবে কাজ করে। পরবর্তীতে আমরা যদি দেখি নারী পুরুষ জনসংখ্যার অনুপাত, নারী এবং পুরুষের জনসংখ্যার অনুপাত হচ্ছে 100:100:2, অর্থাৎ জনগোষ্ঠীর অনুপাতটা যদি চিন্তা করেন তাহলে প্রায় দুটো সিমিলার। 2020 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে পুরুষ এবং মহিলার অনুপাত হচ্ছে 100:100.2। আপনি যদি দেখেন বাংলাদেশের জনসংখ্যাকে যদি চিন্তা করেন, বাংলাদেশের বর্তমান জনগোষ্ঠী কত, বাংলাদেশের বর্তমান জনগোষ্ঠী হচ্ছে 16,91,00,000, 16,91,00,000। এটা প্রাক্কলিত জনসংখ্যা 2021 সালের তথ্য মতে। পরবর্তীতে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব এখানে দেওয়া নাই, প্রতি বর্গ কিলোমিটারে। আমরা এটা একটু নির্ণয় করে দেখাতে পারি। জনসংখ্যার ঘনত্ব, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করে? জনসংখ্যার ঘনত্ব সমান, ঘনত্বকে আমরা নির্ণয় করতে পারি মোট জনসংখ্যাকে ভাগ করে, মোট জনসংখ্যাকে ভাগ করব মোট আয়তন দিয়ে। এক্ষেত্রে মোট জনসংখ্যা, বাংলাদেশের টোটাল জনসংখ্যা হচ্ছে 16,91,00,000, 16,91,00,000। 16,91,00,000
16,91,1,47,570 বর্গ কিলোমিটার। আমরা যদি 16,91,00,000কে ভাগ করি, 16,91,00,000 এটাকে যদি ভাগ করি 1,47,570 বর্গ কিলোমিটার দিয়ে, তাহলে আমাদের আনসার আসে কি ভুল লিখলাম, 16,91,00,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ডিভাইডেড বাই 1,47,570 11,606 কেন 1,47,570 বর্গ কিলোমিটার, 16,91,00,000 কেন এটা হবে কেন? আমাকে কোনো তথ্যে ভুল আছে? এটা এরকম হবে না। জনসংখ্যার ঘনত্ব হবে 16,91,00,000, এটাকে জন, এটাকে ভাগ করতে হবে 1,47,570 বর্গ কিলোমিটার দিয়ে। এখানে 16,91,00,000 ডিভাইডেড বাই 1,47,570 বর্গ কিলোমিটার, আমাদের আনসার আসছে 1,145। 1,145 জন প্রতি বর্গ কিলোমিটারে, প্রতি বর্গ কিলোমিটারে। ওকে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা তথ্য আমরা এখানে লিখে রাখব, সেটা হচ্ছে 2022 আদমশুমারি মতে, 2022 আদমশুমারি মতে মোট জনসংখ্যা 16,51,00,000। সেই অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব 1024 জন, তাও প্রতি বর্গ কিলোমিটারে, প্রতি বর্গ কিলোমিটারে। এই দুটো তথ্য আমাদের একটু জানা থাকতে হবে। আমরা যদি পরবর্তীতে দেখি গ্রাম এবং শহরে জনসংখ্যার বন্টন পার্সেন্টেজ হিসেবে বেশিরভাগ মানুষই গ্রামে বসবাস করে অ্যাপ্রক্সিমেটলি 65% জনগোষ্ঠী এবং 35% জনগোষ্ঠী শহরে বসবাস করে। তারপর ধর্মের ভিত্তিতে জনসংখ্যার বন্টন আমরা দেখতে পাই। ধর্মের ভিত্তিতে মোট জনসংখ্যার মধ্যে 89.1% অর্থাৎ 89% মানুষ হচ্ছে মুসলিম, তারপর 10% হচ্ছে হিন্দু এবং 0.9% হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী। শিক্ষিতের হার বলা হচ্ছে বাংলাদেশের শিক্ষিতের হার খুবই কম, শতকরা শিক্ষিতের হার ছিল 1991, দরকার নাই, বর্তমানে শিক্ষিতের হার হচ্ছে 75.2%, যার মধ্যে পুরুষ হচ্ছে 77.4% এবং নারী হচ্ছে 72.9%। বর্তমানে শিক্ষিতের হার হচ্ছে 75.2% শিক্ষিতের হার। সাক্ষরতা মানে হচ্ছে যারা সিগনেচার করতে পারে, টিপসই ব্যবহার না করে নিজের নামটুকু লিখতে পারে বা নিজের পরিচয় তুলে ধরতে পারে, তাদেরকে সাক্ষরতার হার। এখানে সাক্ষরতা বলতে উচ্চশিক্ষা বা এ ধরনের কোনো কিছুকে মিন করা হয় না অ্যাকচুয়ালি। পরবর্তীতে দেখি জনসংখ্যা বৃদ্ধির হার 16,91,00,000, এটা হচ্ছে 2020 সালের একটা তথ্য। 16,91,00,000 এবং জনসংখ্যা বৃদ্ধির হার ছিল তখন 1.37%। আমরা যদি রিসেন্ট ডাটাটা দেখি 2022 সালের আদমশুমারি মতে
জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.22%, যেটা 1.37% হিসেবে 2020 সালের কিংবা আগের আদমশুমারি থেকে একটা তথ্য দেখানো হচ্ছে। 1.22%, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। নির্ভরশীলতার হার, বাংলাদেশের জনসংখ্যার নির্ভরশীলতার হার, এখানে নির্ভরশীলতার হার বলা হচ্ছে বর্তমানে হ্রাস পেয়েছে, বর্তমানে এটাকে 30% দেখানো হচ্ছে। আমরা এটা প্রথমেই পড়েছি যে দেশের জনগোষ্ঠীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কর্মক্ষম জনগোষ্ঠী, একটা হচ্ছে নির্ভরশীল জনগোষ্ঠী। কর্মক্ষম জনগোষ্ঠী মানে যারা কাজ করতে পারে, যাদের বয়স 18 বছর থেকে উপরে, 65 বছরের মধ্যে সীমাবদ্ধ, যারা কাজ করতে পারে তাদেরকে আমরা বলছি কর্মক্ষম জনগোষ্ঠী। নির্ভরশীল জনগোষ্ঠী হচ্ছে যারা অন্যের উপর নির্ভরশীল, বাসার মধ্যে যার বয়স 18 বছরের নিচে কিংবা 65 বছরের উপরে, যারা কোনো ওয়ার্কিং ফোর্সের সাথে রিলেটেড না কিংবা চাইলেও হতে পারে না, তাদেরকে আমরা বলছি নির্ভরশীল জনগোষ্ঠী। নির্ভরশীল জনগোষ্ঠীর পরিমাণটা আগের থেকে কমেছে, আগে আরও বেশি ছিল, বর্তমানে এটা 30%-এ এসেছে, এবং যার কারণে কর্মক্ষম জনগোষ্ঠী বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে। এটা তো অবশ্যই। ভাষাভিত্তিক জনগোষ্ঠী, বাংলা ভাষায় কথা বলে অ্যাপ্রক্সিমেটলি 99% লোক বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষার বাইরে 1% লোক কথা বলে বিহারি ভাষায় কিংবা আরবি, উর্দু, ইংরেজি সবগুলো মিলে 1% মানুষ কথা বলে। আমরা দেখি জনসংখ্যার বন্টন, গড় আয়ুষ্কালের কথা বলছে, গড় আয়ু হচ্ছে 72.8 বছর, অর্থাৎ 72 বছর 73 বছর যদি বয়স হয় তখন এটাকে আমরা বলতেছি বাংলাদেশের সাধারণ গড় আয়ু। মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকে অন অ্যাভারেজে 72 বছর পর্যন্ত। দারিদ্র্যসীমা মানচিত্র, উচ্চ দারিদ্র্য সীমা হচ্ছে 18.6%, নিম্ন দারিদ্র্যসীমা হচ্ছে 8.9%, অর্থাৎ 8.9% লোক নিম্ন দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তার মানে হচ্ছে ওদের নির্দিষ্ট কোনো থাকা বা খুব বেশি গরিব যাদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে কি নিম্ন দারিদ্র্যসীমা, আরেকটা হচ্ছে উচ্চ দারিদ্র্যসীমা। আমরা যদি দেখি নিম্ন দারিদ্র্যসীমা, যাদের খাবারের নিশ্চয়তা নেই, যাদের খাবারের নিশ্চয়তা নেই আর খাবার এবং থাকা খাওয়া কোনোটার নিশ্চয়তা নেই, তাদেরকে আমরা বলছি নিম্ন দারিদ্র্যসীমা। আর যাদের থাকার নিশ্চয়তা আছে তবে খাবারের নিশ্চয়তা নেই, তাদেরকে আমরা বলছি উচ্চ দারিদ্র্যসীমা। নিম্ন দারিদ্র্যসীমার নিচে বসবাস করে 8.9% লোক, আর 18.6% লোক উচ্চ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। পরবর্তীতে জেলাভিত্তিক জনসংখ্যার বন্টন, এখানে বলা হচ্ছে ঢাকা জেলায় সর্বাধিক লোক বসবাস করে, ঢাকা জেলা সবচেয়ে বেশি জনবহুল। তবে এক্ষেত্রে যদি দেখেন বান্দরবান জেলার কথা, বান্দরবান জেলায় হচ্ছে সবচেয়ে কম মানুষ বসবাস করে। বিভাগ অনুসারেও ঢাকায় 1 নম্বরে থাকবে, তবে বিভাগ অনুসারে সবচেয়ে কম জনসংখ্যা যেখানে আছে সেটা হচ্ছে বরিশাল। বিভাগ অনুসারে সবচেয়ে কম জনসংখ্যা হচ্ছে বরিশালে। এইটুকুই হচ্ছে আমাদের জনসংখ্যা কাঠামো সংক্রান্ত আলোচনা। আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। বলা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথমত পরিকল্পনা প্রণয়নের কথা বলা হচ্ছে। পরিকল্পনা প্রণয়ন কর্মসূচি জোরদারকরণ, আর যে পরিকল্পনা জনসংখ্যা যে একটা দেশের জন্য কিভাবে ক্ষতিকর হতে পারে সেই বিষয়ে প্রত্যন্ত অঞ্চলে কিংবা একদম রুট লেভেলে আপনাদের প্রতিটা পরিবার থেকে পরিবারে যে স্বাস্থ্য বিভাগ থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা যে মেসেজ কিংবা একটা যে গবেষণালব্ধ জ্ঞান বিতরণ করা বা প্রত্যেককে এই সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা, এই কাজটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। 2 নম্বরে বলা হচ্ছে 1990 থেকে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, যাতে শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে তারা জানতে পারে জনসংখ্যাটা কেন ক্ষতিকর কিংবা জনসংখ্যাটা কিভাবে অন্যান্য ক্রাইসিস ক্রিয়েট করতে পারে দেশের মধ্যে, সেই বিষয়ে একটা ধারণা রাখা। শিক্ষাকে আকর্ষণীয় এবং বিশ্বমানের করার জন্য ই-লার্নিং চালু। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারের জন্য 80% রূপান্তর, নিয়ন্ত্রণ সামগ্রী 80% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। কমিউনিটি ক্লিনিক মানে হচ্ছে কমিউনিটি, প্রত্যেকটা সমাজের মধ্যে যে কমিউনিটি বা যে সোসাইটিতে তারা বসবাস করছে ওই সোসাইটিকে যাতে একটা পারফেক্ট যাতে একটা সচেতনতা কিংবা পারফেক্ট যাতে একটা সমাধান দেওয়া যেতে পারে, সেজন্য কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করা হয়েছে। জনবল এবং অবকাঠামোগত উন্নয়ন,
চিকিৎসা সেবায় তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে, নারী শিক্ষার প্রসার, জনসংখ্যা বিষয়ক শিক্ষাদান ইত্যাদির মাধ্যমে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও বেগবান করতে পারি। পরবর্তীতে আমরা যে টপিকটা দেখি তার নাম হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। মানব মানিত মানুষ, মানুষকে সম্পদে পরিণত করা, এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। আপনি কোনো একজন ব্যক্তিকে কোনো একটা কাজে দক্ষ করে গড়ে তোলাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। এখন কোনো একজন ব্যক্তি সে মিউজিকে ভালো করছে, তাকে একজন দক্ষ গায়ক হিসেবে গড়ে তোলা, এটা মানব সম্পদ উন্নয়ন। এখন কেউ একজন কম্পিউটার নিয়ে কাজ করছে, তাকে সফটওয়্যার কিংবা অন্যান্য যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে এগুলোর সাথে পরিচয় করানো, এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। বলা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন বলতে দেশের জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সুবিধা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী করে দক্ষ মানব গোষ্ঠী হিসেবে গড়ে তোলা, এটাকে বলা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন মানে হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়ে, বিশেষ করে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে দক্ষ হিসেবে গড়ে তোলা, এটাকে বলা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। এবং মানব সম্পদের গুরুত্ব উপলব্ধি করে শুলস এটাকে কয়েকটা খাতে ভাগ করেছেন, কয়েকটা সুপারিশ এখানে করেছেন। সুপারিশগুলো দেখি। মানব সম্পদ উন্নয়ন বলতে আমরা যা বুঝি: স্বাস্থ্য সুবিধা এবং সেবা খাতে ব্যয় বৃদ্ধি করা, কর্মস্থলে প্রশিক্ষণ প্রদান করার ব্যবস্থা করা, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর শিক্ষার প্রসার করা, বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা, পরিবর্তনশীল কর্মসুযোগ গ্রহণের প্রয়োজনে ব্যক্তি ও পরিবারের গণচলাচলের জন্য উৎসাহ প্রদান। অধ্যাপক মৃডাল যেটা করেছেন, অধ্যাপক মৃডাল মানব সম্পদ উন্নয়নের জন্য 8টা উপাদানের কথা বলেছেন। আমরা সেই 8টা উপাদানকে যদি এখানে ইনক্লুড করি, এখানে মানব সম্পদ উন্নয়নের জন্য যেটা করতে হয়, খাদ্য ও পুষ্টি এটা খেয়াল রাখতে হবে, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য সুবিধা, শিক্ষা, গণসংযোগ, শক্তিভোগ মানে হচ্ছে এখানে গ্যাস, বিদ্যুৎ, তারপর হচ্ছে জ্বালানি ইত্যাদির ব্যবহার নিশ্চিত করা, তারপর পরিবহন। মানব সম্পদ উন্নয়নের জন্য একজন ব্যক্তির কাজকে দক্ষ করার জন্য এই কয়েকটা খাতে তাকে কি করতে হবে? অবশ্যই অবদান রাখতে হবে। কোনো একজন কর্মী থেকে যদি আপনি একটা পারফেক্ট আউটপুট পেতে চান, তাহলে তার খাদ্য এবং বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য সুবিধা এগুলোতে কোনো কমতি রাখা যাবে না। শিক্ষা, গণসংযোগ মাধ্যম মানে হচ্ছে যোগাযোগ মাধ্যম, তারপর হচ্ছে শক্তিভোগ, যথাযথ গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তাকে প্রদান করা, পরিবহনের ক্ষেত্রে একটা পারফেক্ট সুবিধা পাওয়া। এই কয়েকটা বিষয়ের পরিপূর্ণতার মাধ্যমে একজন ব্যক্তির মানব সম্পদ উন্নয়ন করা সম্ভব। আমরা যদি পরবর্তীতে দেখি মানব সম্পদ উন্নয়নে, বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে সরকার কি কর্মসূচি গ্রহণ করেছে, এগুলো পরীক্ষায় আসে। বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের চেষ্টা, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, যাতে শিক্ষকরা প্রশিক্ষিত হয়ে যথাযথ শিক্ষা পাঠদান করতে পারে, পাঠদানের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, জনবল বৃদ্ধির উদ্যোগ, আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী মানে হচ্ছে বিভিন্ন ভাতার ব্যবস্থা করা, বিভিন্ন ভাতা হতে পারে, যেমন প্রতিবন্ধী ভাতা, তারপর হচ্ছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা ইত্যাদি ভাতার ব্যবস্থা করা। জেন্ডার বৈষম্য বিলোপ, যে নারী বা পুরুষ কেউ একজনকে অতিরিক্ত সুবিধা দেওয়া, এটা না, প্রত্যেককে সমান নাগরিক হিসেবে বিবেচনা করে জেন্ডার বৈষম্য বিলোপ করা। মাতৃত্বকালীন ছুটি 6 মাসে উন্নীত করা হয়েছে, যাতে করে মানব সম্পদকে উন্নয়ন এবং দক্ষ করা যায়। শিশু মৃত্যুহার হ্রাস, শিশুদের যে মৃত্যুহার, এই মৃত্যুহারটা হ্রাস। প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর সহায়তা, একটি বাড়ি একটি খামার প্রকল্প গ্রহণ, নগর অঞ্চল পরিকল্পনা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা উন্নয়ন ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে মানব সম্পদ উন্নয়নের মধ্যে। আমরা যদি পরবর্তীতে দেখি মানব সম্পদ উন্নয়নের প্রেক্ষাপটে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশের শিক্ষা প্রশিক্ষণ, জনস্বাস্থ্যের উন্নয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, শ্রমের গতিশীলতা ও শ্রম বিভাগ, বাসস্থান সমস্যা দূরীকরণ, খাদ্য পুষ্টিহীনতা দূরীকরণ, গ্রামীণ উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, জীবনযাত্রার মান বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে
ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখা হচ্ছে। মানব সম্পদ উন্নয়নের প্রেক্ষাপট বাংলাদেশের ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি ইত্যাদিতে ভূমিকা রাখা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে। প্রশ্নটা হয় বেসিক্যালি মানব সম্পদ উন্নয়নে সরকারের ভূমিকা কি এই সংক্রান্ত। এটার সাথে আরেকটা প্রশ্ন ক নম্বরে অনেক সময় এসে থেকে যে আত্মকর্মসংস্থান বলতে কি বুঝো? আত্মকর্মসংস্থান হচ্ছে নিজ থেকে উদ্যোগী হয়ে কোনো একটা প্রতিষ্ঠানের বা কোনো একটা বিষয়ে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে, নিজের পুঁজিকে কাজে লাগিয়ে, নিজের স্ব উদ্যোগী হয়ে কোনো কাজ করা, এটাকে আমরা আত্মকর্মসংস্থান বলি। এখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি নিজের বা ঋণের মাধ্যমে স্বল্প সম্পদ, নিজস্ব জ্ঞান, বুদ্ধিমত্তা, দক্ষতার আলোকে সীমিত ঝুঁকি নিয়ে নিজস্ব উদ্যোগে জীবিকা অর্জনের প্রচেষ্টায় নিয়োজিত থাকাকে আমরা আত্মকর্মসংস্থান বলছি। অর্থাৎ স্বল্প পুঁজি, স্বল্প সম্পদ, নিজস্ব জ্ঞান ও বুদ্ধিমত্তা, দক্ষতা এগুলোকে কাজে লাগিয়ে নিজের ঝুঁকি নিয়ে যখন নিজে কোনো একটা কাজ শুরু করে তখন আমরা এটাকে বলছি আত্মকর্মসংস্থান বা সেলফ এমপ্লয়মেন্ট। ডেফিনেশনটাই আসে, ডেফিনেশনটা শিখলে মোটামুটি পারা যাবে আর কি। পরবর্তীতে আমাদের এটুকু মনে রাখতে হবে যে মানব সম্পদ উন্নয়ন বলতে ব্যক্তিকে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদির মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা, এটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। যেটা পরীক্ষায় বেশি আসে সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়নে সরকারের ভূমিকা কী বা সরকারের গৃহীত কর্মসূচিগুলো কী কী, এই পয়েন্টটা কিন্তু খুব বেশি পরীক্ষায় আসে। এছাড়াও আসে হচ্ছে অন্যান্য কোন কোন ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আমরা অবদান রাখার ক্ষেত্রে মনোযোগ নিবেশ করতে পারি, সেই বিষয়টা পরীক্ষায় আসে। অর্থাৎ এই দুইটা তথ্য এখানে একটু বেশি গুরুত্ব বহন করবে। এটুকুই হচ্ছে আজকের আলোচনা। আমরা নেক্সট কোনো একটা ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।